hurts. আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ, মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয় জীবন যদি পেতে চান জেনে নিন, জেনে নিন, জেনে নিন স্বাস্থ্য তথ্য প্রতিদিন। হেলথ টক ইউএসএ স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য প্রয়াস। প্রিয় দর্শক, কোলেস্টেরল এই শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এই কোলেস্টেরলের সাথে হৃদরোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। আমাদের আজকের আলোচনা কোলেস্টেরল নিয়ে এবং মডারেটর হচ্ছেন ডক্টর ফাইজ কবির। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কোলেস্টেরল। আমার সাথে রয়েছেন ডক্টর কায়সার চৌধুরী, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, সেন্ট লুকস কর্নওয়াল হসপিটাল, নিউ ইয়র্ক, এবং আরও রয়েছেন ডক্টর হামিদ হোসেন, কো-ডিরেক্টর, লিবার্টি ডায়ালাইসিস সেন্টার, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট লুকস কর্নওয়াল হসপিটাল, নিউ ইয়র্ক। আমি প্রথম প্রশ্নটি ডক্টর চৌধুরী আপনার কাছে রাখব। আপনি আমাদেরকে বলুন এই কোলেস্টেরলটা কি এবং এটা আমাদের কেন প্রয়োজন? কোলেস্টেরল অতি পরিচিত নাম, সবাই এই কোলেস্টেরল বললেই এক কথায় সবাই চিনে। তো কোলেস্টেরল জিনিসটা খাওয়ার থেকেই আসে, আমরা খাই, যত ভালো খাওয়ার সবগুলোতেই কোলেস্টেরল থাকে। তো বেসিক্যালি কোলেস্টেরল বলতে যেটা লিপিড এবং স্টিরয়েড, এই দুইটার কম্বিনেশনে কোলেস্টেরল প্রোডাকশন হয় এবং প্রোডাকশনটা মেইনলি লিভার দ্বারাই হয়। 80% লিভার এটা বানায়, 20% রেডিমেড কোলেস্টেরল হিসাবে খাই। এটা খুবই জরুরি জিনিস আমাদের শরীরের অনেক কাজের জন্য। বিশেষ করে আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা ভাবি, বিল্ডিং ব্লকের দরকার, এই বিল্ডিং ব্লকটা হলো কোলেস্টেরল, সেল মেমব্রেনকে ধরে রাখে। আর তাছাড়া অনেক প্রয়োজনীয় হরমোন, যেটা আমরা চিনি হরমোন নামেই আমাদের শরীরে কাজ করে, ওইগুলা কোলেস্টেরল দ্বারাই বানানো হয়। যেমন স্টেরয়েড হরমোনস যেগুলো আছে, ভিটামিন ডি, স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি, থাইরয়েড হরমোনস, এইগুলা কোলেস্টেরল দ্বারাই বানানো হয়। তো এই জন্য কোলেস্টেরল খুবই উপকারী আমাদের শরীরে, কিন্তু মাত্রা বেড়ে গেলে আবার অপকারও আসে, তো যেটা আমরা আলাপ করব শীঘ্রই। এখন আমি ডক্টর হামিদ হোসেন আপনার কাছে আসছি। এই কোলেস্টেরল এটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করি বা প্রকারভেদগুলি আমরা মানে জানি, সেটা সম্পর্কে আমাদের বলুন। হ্যাঁ, যখন আমরা কোলেস্টেরল সম্পর্কে আমাদের রোগীদের সাথে আলাপ করি, তখন প্রথম দেখি টোটাল কোলেস্টেরল কত। ওটা যদি গ্রেটার দ্যান 200 মিলিগ্রাম হয় তখন আমরা কনসার্নড হয়ে, তারপরে দেখি তিনটা ভাগ, আরও ছোটোখাটো কিছু আছে যেগুলো কমপ্লিকেটেড, আমরা ডিসকাস করব না। প্রথম হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL, যাকে আমরা বলি গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল লেভেল ইউজুয়ালি অ্যাবাভ 50 হওয়া উচিত, এবং এটা কমন টার্ম হচ্ছে আমরা কার্ডিও প্রোটেক্টিভ। এটা হার্টকে প্রোটেক্ট করে, যদি এটা হাই থাকে হার্ট অ্যাটাক এবং অন্য কিছু থেকে প্রোটেক্ট করে থাকে। নেক্সট হচ্ছে LDL কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ওটা যদি হায়ার নাম্বার থাকে, গ্রেটার দেন 100 অথবা গ্রেটার দেন 70, নর্মাল সার্টেন পপুলেশন যাদের দুইটা রিস্ক ফ্যাক্টর থাকে, ওদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ইভেন কিডনি প্রবলেমও হতে পারে। এবং থার্ড হচ্ছে ট্রাইগ্লিসারাইড, যদি গ্রেটার দেন 100 to 150 থাকে, যেটা সাধারণত আসে স্টার্চি ফুড, কার্বোহাইড্রেট অথবা রেগুলার ফ্যাটি ফুড থেকে আমাদের সবসময় হাই হয়ে থাকে যদি আমরা বেশি খাই। এই তিনটাই হচ্ছে মেইন কোলেস্টেরলের ডিভিশন। আমরা অ্যাজ উই গো অ্যালং আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলাপ করব। ধন্যবাদ। এখন আমি ডক্টর চৌধুরীর কাছে আসছি। তাহলে এই কোলেস্টেরলের তো একটা হলো যে ইন্টারনাল প্রোডাকশন এন্ডোজেনাস, আরেকটা যেটা হলো যে ডায়েটারি সোর্স অথবা বাহির থেকে যেটা পাচ্ছি আমরা। তো আমাদের এই সোর্স সম্পর্কে একটু বলুন। তো সোর্স তো সাধারণত খাওয়ার,
খাবার থেকেই আসে, এবং খাবার বলতে আমরা কি খাবার বুঝি। তো নর্মালি আমরা যত খাবারই খাই না কেন, যত ফ্যান্সি ফুডই হোক, বেসিক্যালি আমরা 3 ধরনের খাবার খাই: কার্বোহাইড্রেট অথবা স্টার্চ, আর একটা ফ্যাট, আর আরেকটা হলো আপনার প্রোটিন। তো নর্মালি ফ্যাট বলতে ফ্যাটি ফুড যেটা আমরা খাই, ওইটার মধ্যে অ্যানিম্যাল ফ্যাট বা ডেয়ারি ফুড যেটা আমরা খাই, পিৎজা বা চিজ এই জাতীয় খাবার, বা অ্যানিম্যাল ফ্যাট বলতে রেড মিট, যেগুলা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই স্যাচুরেটেড ফ্যাটগুলো এই কোলেস্টেরল, রেডিমেড কোলেস্টেরলের সোর্স। তাছাড়া আমরা যদি স্যাচুরেটেড ফ্যাট ছাড়াও আনস্যাচুরেটেড ফ্যাটও প্রচুর পরিমাণে খাই, বা স্টার্চি ফুড প্রচুর পরিমাণে খাই, আমার লিভার তখন ওইটা থেকেই আবার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড প্রস্তুত করতে পারে, যেটা বেসিক্যালি আমরা কনসিডার করি এটাই মেইন সোর্স। আদার দেন জেনেটিক কজেস, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো থেকে আমাদের কোলেস্ট্রল বেশি হইতে পারে, অনেকটা সেকেন্ডারি কন্ডিশন হইতে পারে, জেনেটিক কজ হইতে পারে, ফ্যামিলিয়াল কন্ডিশন হইতে পারে যেটার থেকে কোলেস্ট্রল বেশি হইতে পারে, যেগুলো রেয়ার, এত প্রিভ্যালেন্ট না। তো এখন এই যে কোলেস্টেরলটা এটা তো একটা ব্যালেন্স থাকে বডিতে, যে যখন এটা কম থাকে বডিতে তখন এটা নিজস্ব প্রোডাকশন বেড়ে যায়, আবার যখন এটা বডিতে বেড়ে যায় তখন প্রোডাকশন লেভেলটা কমে যায়। তাহলে যখন আমাদের হাই কোলেস্টেরল লেভেল যেটা আমরা দেখি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, সেটা তাহলে বোঝা যাচ্ছে যে এক ধরনের ডিস্টারবেন্স ইন দি মেকানিজম অফ দ্যাট ব্যালেন্স। তো ডক্টর হোসেন, প্লিজ আমাদেরকে একটু বলুন যে এই ব্যালেন্সটা কিভাবে ডিস্টারবেন্সটা আসতে পারে। ডক্টর চৌধুরী কিছু বলেছেন, সেটার সূত্রপাত থেকে আপনি একটু আরেকটু ব্যাখ্যা করেন। ব্যালেন্সটা আপনার ব্যালেন্স মেইনলি আমরা ব্যালেন্স করতে চেষ্টা করি প্রথমে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা এইচডিএল কোলেস্টেরলটা হায়ার লেভেলে যাতে থাকে সবসময়, এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিনটা যাতে টার্গেট লেভেল থেকে কম থাকে, এবং ট্রাইগ্লিসারাইডটাও যেন টার্গেট লেভেল থেকে কম থাকে। এটার জন্য অ্যাকচুয়ালি 5টা জিনিস আমাদের ফলো করতে হবে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো আপনার কমায়। সাম পিনাটস, সাম নাটস, ব্রাজিল নাটস, ওয়ালনাটস এবং অ্যালমন্ড, এগুলো কমায়। আর যদি আপনি স্মোকিং বন্ধ করেন হ্যাবিট, এটা 10% হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন ইনক্রিজ করবে। আর যদি আপনি অ্যারোবিক এক্সারসাইজ করেন, each time 6 pound weight loss will increase HDL cholesterol to 1 mg/%. And aerobic exercise গুলো রানিং, ওয়াকিং, basketball playing, living, those kind of things will help. তার মানে তাহলে বলতে চাচ্ছেন যে এই আমাদের যে প্রোডাকশন এবং আমাদের যে ইন্টারনাল ব্যালেন্সটা, সেটাকে সাপোর্ট করার জন্য আমাদের এই ধরনের এক্সটার্নাল প্র্যাকটিসগুলো আমাদের করতে হবে, মানে সেটাই আর কি। ফাইনালি সাম মেডিসিনও হেল্প করে, যেটা আমরা সেটা আমরা অবশ্যই একটু পরে আলাপ করব। তো এখন আমি একটু জানতে চাইবো প্রিভ্যালেন্সের ব্যাপারে, যে এই কোলেস্টেরল যদি বেড়ে যায়, সেই বেড়ে যাওয়াটা পপুলেশনে কিভাবে আসছে আমাদের। তো প্রিভ্যালেন্স তো খুব মানে স্কেয়ারি আর কি। আমেরিকান পপুলেশনে ওভার 100 মিলিয়ন, প্রায় 1 মিলিয়ন পপুলেশন কোলেস্টেরল মোর দেন 200, ইরেসপেক্টিভ অফ দেয়ার রিস্ক ফ্যাক্টর। মোর দেন 35 দেখা যায় 1 in 3, 38%-এর কোলেস্টেরল মোর দেন 240। তো এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আর কি, যেটা অ্যাবাউট এশিয়ান পপুলেশনের দেখা যায় 15 মিলিয়ন Asian in American has already complication from high cholesterol, stroke, heart disease, diabetes, এগুলো অলরেডি কোলেস্ট্রল থেকে হয়ে গেছে, ওবেসিটি বা কোলেস্ট্রল কম্বিনেশন থেকে। তো 15 মিলিয়ন আমেরিকান এশিয়ান, যেটা খুবই স্কেয়ারি আর কি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে বয়সের সাথে এই কোলেস্টেরলের কতটুকু সম্পর্ক? বয়সের সাথে কোলেস্টেরলের সম্পর্ক ঘনিষ্ঠ। অনেক সময় দেখা যায় যে আমাদের ইটিং হ্যাবিট বা আমাদের কালচারাল চেঞ্জের জন্য অনেক আর্লি এজেও আজকাল কোলেস্টেরলের বাড়া শুরু হয়ে যায়, যেটা নর্মালি আগে হতো না, বা আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য। এখন দেখা যায় 35 ইন জেনারেল 35 ইয়ার্স ওর ওল্ডার এই পপুলেশনের কোলেস্টেরল বাড়তে থাকে, কিন্তু যেহেতু ইটিং হ্যাবিট চেঞ্জ এগুলোর সাথেও অনেক 35-এর নিচেও দেখা যায় কোলেস্টেরল বাড়া শুরু হয়। আচ্ছা, আমাদের একটা বিরতিতে আমরা যাব এখন। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। মা
আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয় জীবন যদি পেতে চান জেনে নিন, জেনে নিন, জেনে নিন স্বাস্থ্য তথ্য প্রতিদিন। হেলথ টক ইউএসএ স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য প্রয়াস। আমরা আবারও ফিরে আসলাম। তো এখন আমি যে প্রশ্নটি করব সেটি হলো যে ফ্যামিলি ইফেক্ট ওর ফ্যামিলি রিলেশনশিপ টু হাইপার কোলেস্টেরোলেমিয়া, এই সম্পর্কে ডক্টর চৌধুরী আপনি কিছু বলুন। ফ্যামিলি ইফেক্ট বলতে যেটা বোঝায় বা ফ্যামিলি রল যেটা মেইনলি দুইটা জিনিস আর কি এখানে। একটা জিনিস বুঝতে হবে যে অনেক সময় জেনেটিক কজ থাকতে পারে একটা ফ্যামিলির, যেটা হয়তো ওনারা নিজেরাও জানে না, বা আমরা অনেক সময় বলি মিক্সড ডিসলিপিডিমিয়া, জেনেটিক কজও আছে, আবার ইটিং হ্যাবিটে চেঞ্জ হয়েছে যার জন্য কোলেস্ট্রল বেশি হতে পারে। আবার ফ্যামিলি লাইফস্টাইলও অনেকটা হতে পারে এরকম যে অনেকেই প্রচুর খাওয়া দাওয়া করে, দরকার না হলেও খিদা না লাগলেও খায়। অনেক সময় বোর্ডমের জন্য হতে পারে, বা ফ্যামিলি ক্রাইসিস বা ডিপ্রেশন থাকতে পারে ফ্যামিলির মাঝে, যার জন্য হয়তো ফুড ফোকাসটাই বেশি, অন্য রিক্রিয়েশনের অ্যাক্টিভিটি কম, এইগুলোর থেকে অনেক সময় কোলেস্ট্রল বেশি হয়। তো ফ্যামিলির ইনফ্লুয়েন্স ডেফিনেটলি ইজ দেয়ার। ধন্যবাদ। তো এখন এই কোলেস্টেরল যখন বেড়ে যাচ্ছে, এর কি কোনো সিমটম আছে যেটা দিয়ে আমরা বলতে পারি যে আমার কোলেস্টেরলটা বেশি, অথবা এই ধরনের কিছু কি আমরা জানি? হ্যাঁ, আমি এটা পিক আপ করবো। সিমটম যেহেতু আমি একজন ক্লিনিশিয়ান 20 বছর থেকে এখানে, তো আমি অনেক সময় দেখেছি আর কি অনেক লোক, আমেরিকান লোকই, যারা কোনো সিমটম বলতে কোলেস্ট্রল কত জানে না, মানে ফর সাম রিজন দে ডিডন্ট ইভেন চেক ইট, অর মেবি 5 ইয়ার্স চেক করে নাই, হঠাৎ দেখা গেলো টিআইএ হয়ে গেছে। হ্যাঁ, টিআইএ মানে হঠাৎ চোখ থেকে ব্লাডি ভিশন দুইটা দেখলো এবং অনেকটা পাস আউটের মতো, যে হেডেক হচ্ছে, ইমার্জেন্সিতে গেছে, দে কল মি, টিআইএ হয়ে গেছে, দেখা গেলো কোলেস্ট্রল অনেক হাই। তো এগুলো খুব রেয়ার ইনসিডেন্ট। অথবা ফেটাল এমআই, ফেটাল এমআই বলতে যে আমরা যেটা বুঝি হঠাৎ মারা গেল লোকটা, ঘুমের মাঝে মারা গেছে বা ঘরেই মারা গেছে, ওইটা আসলে একটা মেসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো এটা কারণটা কি? কোলেস্ট্রল। বেসিক্যালি যদি আপনি যান খুঁজতে যান, দেখবেন পোস্টমর্টামে অলমোস্ট 300,000 ডেথ ইন আমেরিকা ইজ রিলেটেড টু হাই কোলেস্ট্রল, ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি। তো এইগুলোই আর কি। তো সিমটম লেস, বেশিরভাগই একটা ফেটাল ইভেন্ট হয়ে গেলে দেখা যায় কোলেস্ট্রল, অথবা কোনো সিমটমই নাই আনটিল আনলেস ইট হ্যাপেন্ড। তার মানে তাহলে কোলেস্টেরলটা অনেকটা প্রায় সাইলেন্ট একটা কিলার ধরনের, যেমন ব্লাড প্রেশার সাইলেন্ট থাকে সেরকমই এটা সেকেন্ড সাইলেন্ট কিলার। তবে একটা বিষয় সম্ভবত যে অনেক সময় আমরা স্কিনে কিছু চেঞ্জ থাকে, যেগুলি আমরা জ্যান্থালাসমা বলি, অথবা টেন্ডনে আমরা কিছু ধরনের সোয়েলিং পাই, টিউবারাস জ্যান্থোমা, সেগুলি থেকে আমরা অনেক সময় বুঝতে পারি যে তার কোলেস্ট্রলটা বেশি। তো এখন আমি ডক্টর হোসেন আপনাকে জিজ্ঞাসা করব যে এই হাই কোলেস্টেরলের যে কমপ্লিকেশনগুলি সেগুলি সম্পর্কে একটু বলুন। হাই কোলেস্টেরলের কমপ্লিকেশন মেনলি আমরা অলরেডি কিছু আলোচনা করেছি। প্রথম তো মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ, অ্যান্ড নাম্বার 2 পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, নাম্বার 3 স্ট্রোক, যেটা টিআইএ ডক্টর চৌধুরী একটু আগে বললেন, অথবা ফ্যাটাল স্ট্রোক হতে পারে, যেটা আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারে, এবং বেশ হাই ট্রাইগ্লিসারাইড থাকলে প্যানক্রিয়াটাইটিস, এটা ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস হয়ে আপনার অনেক ডাইজেশনের প্রবলেম হয়, এবং ইভেন ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়ে ডায়াবেটিসও হয়ে যেতে পারে পরে, যদি আপনার ডায়াবেটিস না থাকে। এবং বেশিরভাগই তো প্লাক ফর্মেশনের জন্য, সার্কুলেশনের জন্য, মানে very fatal complication is ultimately gangrene, you can lose your food, those kind of things
অনেক কিছু হতে পারে, আমরা জাস্ট টাচ করলাম। বেসিক্যালি আর্টেরিয়াল সিস্টেম, আমাদের যে সার্কুলার সিস্টেম সেটাই প্রাইমারিলি এফেক্টেড হচ্ছে। And তার পাশাপাশি আরো রয়েছে যেমন লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, তারপর আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আপনার গল স্টোন, যেটা গল ব্লাডার স্টোন, সেটা আরেকটা বিষয়ে পড়ে। তো আপনার স্পেশালিটি নেফ্রোলজিতে আমি এই ব্যাপারে আরেকটা প্রশ্ন করব যে কি কি কিডনি ডিজিজ আছে যেখানে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায়? হ্যাঁ, দেখা গেছে নেফ্রোটিক সিনড্রোম যেটা আমরা বলি, যাদের প্রোটিনিউরিয়া, ইউরিনে প্রচুর প্রোটিন স্পিল হয় গ্রেটার দ্যান 3.5 গ্রাম, এটা 4-5টা ডিজিজে হতে পারে। তখন বিকজ দে লুজ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন উইথ দ্যাট, এটা তো প্রোটিন, তো মানে গুড কোলেস্টেরলটা তার লুজ করে যাচ্ছে। তো যেহেতু ব্যালেন্স করতে গিয়ে এলডিএলটা, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, গুড কোলেস্টেরলটা বেড়ে যায়। এদের বেড়ে যাওয়ার ফলে এটা কিন্তু প্রথমেই ধরা পড়ে যখন তারা প্রোটিন নিয়ে আসে। এর আগে এদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই, শুধু ইনফ্ল্যামেটরি কিডনি ডিজিজের জন্য এটা হচ্ছে। এবং আপনি যদি তখন কোলেস্টেরলটা ট্রিটমেন্ট করতে হবে, প্লাস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ কিডনি ডিজিজ পেশেন্ট হ্যাজ, অ্যান্ড মোস্ট অফ দেম আর ট্রিটেবল। অ্যান্ড কোলেস্টেরলটা পুরো কিডনি ডিজিজ ট্রিটমেন্ট হয়ে গেলে কোলেস্টেরলটা নর্মালে চলে আসে উইথ মানে ট্রিটমেন্ট অ্যাভেলেবল, প্রিভেনশন, আমরা যেটা ডিসকাস করবো আলটিমেটলি। আচ্ছা, ক্রনিক কিডনি ডিজিজেও দেখা গেছে, যেমন ডায়াবেটিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, হাইপারটেনশন ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কজ। ওটা তো হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়ে থাকে, তা ওগুলো আমাদের খুব কনসার্নিং এফেক্ট, এবং আমরা চেষ্টা করি ওগুলো লোয়ার করলে কিডনি ডিজিজটা, ইউ ক্যান হল্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ, দ্যাটস হোয়াট দে ফাউন্ড আউট। ধন্যবাদ। তো এখন আমি ডক্টর চৌধুরী আপনাকে জিজ্ঞাসা আমি একটা কেস সিনারিও দিচ্ছি যে একটা পেশেন্ট আপনার অফিস প্র্যাকটিসে আসলো, উনি 60 বছর একজন বয়স্ক পুরুষ, তো আপনি তার ব্লাড টেস্ট করে দেখলেন যে তার কোলেস্টেরল 300 এবং তার কোনো ধারণা ছিল না, আপনি প্রথম জানলেন সেটা। তো এখন আপনি তার ক্ষেত্রে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, মানে তাকে ফলো আপ, মনিটরিং প্লাস ফার্দার ওয়ার্ক আপ, এই সম্পর্কে আমাদের কিছু বলুন। হ্যাঁ, কোলেস্ট্রলটা প্রথমে দেখতে হবে ফাস্টিং। তো উনি 300 কি ফাস্টিং দেখছেন কিনা এটা দেখতে হবে, 8 to 12 আওয়ার। তাছাড়া আপনি মেনশন করেছেন উনি 60 বছরের। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করি যে আপনার এই ফাস্টিং যে বললেন, এই ফাস্টিং এর নন ফাস্টিং এর ডিফারেন্সটা কি? মানে ডিফারেন্সটা, নন ফাস্টিং যদি আপনি করেন, অনেক সময় খাওয়া দাওয়ার পরে আপনি একটা ব্লাড টেস্ট করলেন, ওইটা ফলসলি এলিভেটেড থাকতে পারে, যার জন্য আপনি 8 to 12 আওয়ার যদি ফাস্ট করেন, এরপরে দেখেন বিশেষ করে ট্রাইগ্লিসারাইড যেটা, এটা খুবই ভেরিয়েবল, যার জন্য ফাস্টিং খুবই ইম্পর্টেন্ট। কোলেস্ট্রলে তেমন একটা ডিফারেন্স মেক করে না, বাট স্টিল ফাস্টিং হলে অ্যাকুরেট লেভেলটা আপনি পাবেন। আর তাছাড়া যেটা আর আপনি 60 বছর বললেন, ওনার আর কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না, সম্ভবত নাই। যদি আর কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, এইজ ইট সেলফ ইজ এ রিস্ক, ওনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা আমি জানি না। তো ডিপেন্ড করে ওই সব রিস্কের উপরে উনি রিস্ক স্ট্র্যাটিফিকেশন করবেন। 2 or more রিস্ক যদি হয়, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং টু ATP guidelines. If somebody is 60 and cholesterol is 300, assuming his LDL is very high, more than 100 or more than 130, probably you have to start him on immediately some medication along with diet and lifestyle changes. আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আমরা একটু ট্রিটমেন্ট দিকে যাচ্ছি। তো ট্রিটমেন্টের মানে প্রথম দিকটাই হলো যে আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচ, নন ফার্মাকোলজিক অ্যাপ্রোচ যেটা আমরা বলি আর কি। তো এই ক্ষেত্রে কি কি করণীয় ডক্টর হোসেন আপনি বলুন। তো হচ্ছে আপনার ডায়েটারি কন্ট্রোল, যেগুলো আমরা একটু আগে টাচ করেছিলাম, যেমন বিভিন্ন ধরনের পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আমরা তো অয়েল ইউজ করি সবসময়, অয়েলগুলো দেখতে হবে ওগুলো মনো আনস্যাচুরেটেড অথবা পলিআনস্যাচুরেটেড নাকি। যেমন ডক্টর চৌধুরী মেনশন করেছিল ট্রান্স ফ্যাট যেগুলো অয়েল যেগুলোতে আছে, পাম অয়েল, ওগুলো যেন আমরা ইউজ না করি, ওগুলো খুব খারাপ। এবং আমাদের এক্সারসাইজ করতে হবে। নাম্বার 2, লো ফ্যাট ডায়েট খেতে হবে, মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ডিপেন্ডিং অন how our lifestyle is in moderation. And number 3, if somebody is smoking, you have to stop smoking. If you have sedentary lifestyle, you have to start walking or doing aerobic exercise. The recommendation is 30 minutes a day for 5 days at least. তো আমাদের আরেকটা বিরতির সময় চলে এসেছে। প্রিয় দর্শক, আমরা আমাদের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।
My throat hurts. আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ, মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয় জীবন যদি পেতে চান জেনে নিন, জেনে নিন, জেনে নিন স্বাস্থ্য তথ্য প্রতিদিন। হেলথ টক ইউএসএ স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য প্রয়াস। আবারও ফিরে আসলাম। তো এখন আমরা ট্রিটমেন্টের জন্য আমরা আলোচনা করব। তো একটু আগে আমরা শুনলাম নন ফার্মাকোলজিক ট্রিটমেন্ট সম্পর্কে, এখন আমরা ড্রাগ ট্রিটমেন্ট সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি। আপনি একটা ড্রাগ যখন শুরু করবেন তখন আপনি কিভাবে কী ধরনের ওয়ার্কআপ করবেন এবং সেটা শুরু করার পরে সেটার এফিকেসি চেক করার জন্য কীভাবে মনিটর করবেন সেইগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলুন। তো এখানে দুইটা জিনিস আমি বলতে চাই। ফার্স্ট অফ অল, ড্রাগ থেরাপি ইমিডিয়েটলি শুরু করার দরকার নাই সব কেসে। আপনাকে দেখতে হবে যে হাই রিস্ক কিনা, এবং 6 মাস পর্যন্ত আপনি সময় দিতে পারেন যদি একজন লোক মোটিভেটেড থাকে, ওভারওয়েট থাকে এবং ওর লাইফস্টাইল চেঞ্জ করতে যদি রাজি হয়, যে স্যাচুরেটেড ফ্যাট, অ্যানিম্যাল ফ্যাট, ডেয়ারি প্রোডাক্ট, আপনার ডোনাট, বার্গার কিং, ফাস্ট ফুড এগুলো যদি একটু কমাতে পারে এবং হাই ফাইবার ডায়েট, এক্সারসাইজ যদি একটু করতে পারে, এবং পোলট্রি আমরা যেটা প্রমোট করি, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড পোলট্রি যদি খাইতে পারে ইনস্টেড অফ রেড মিট অ্যান্ড ডেয়ারি, এবং ওইটা যদি করে এবং একটা 3 days a week অথবা অ্যাটলিস্ট 5 days a week যদি পারে তো ভালো, 3 days a week অ্যাটলিস্ট 20 minutes অ্যারোবিক এক্সারসাইজ, 6 মাস পর্যন্ত যদি না কমে তাহলে আপনাকে ড্রাগ থেরাপি দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলছি যে আপনি তো খাবার সংক্রান্ত ব্যাপার বললেন, তো কিছু খাবার আমরা জানি যে এগুলি খেলে খুব দ্রুতই সুগারটা ব্লাডে চলে যাচ্ছে, কিছু কোলেস্ট্রলটা বাড়ে, সেটা থেকে ট্রাইগ্লিসারাইড পরে কোলেস্ট্রল, সেগুলি সমস্যা হচ্ছে। আবার কিছু খাবার আছে যেগুলি খেলে অনেক সময় নেয় যে সেটা মানে সুগারটা ব্লাডে বাড়ার জন্য আর কি। তো এই সম্পর্কে একটু কি বলবেন যে কোন খাবারগুলি আপনার খেলে পরে সময় নিবে যে ব্লাড সুগারটা বাড়ার জন্য? স্টার্চ মেইন করতেছেন আপনি, হ্যাঁ মানে হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি বোঝার জন্য। আমরা অনেক সময় ভাত খাই, ভাত খাওয়াটা খারাপ না, পরিমিত যদি খাই, এটার সাথে আমরা যদি মিট খাই, যেমন এখানে যদি প্রোটিন আমরা মিক্স করি, যেমন ডাল খাই এবং এটার সাথে যদি পোলট্রি খাই, এটাকে স্লো অ্যাবজর্পশন করে। এই যে হাই গ্লাইসেমিক ফুড যেটা আমরা খাই, ফাইন রাইস, এটা যদি না খাই আমরা ব্রাউন রাইস খাই অথবা রাইসে খাই, এটার সাথে যদি আমরা প্রোটিন খাই, প্রোটিন মিক্স করলে অ্যাবজর্পশনটা স্লো হয় এবং ব্লাডে যাওয়ার সময় লাগে। এটা খুবই সাইন্টিফিক, এটা অনেকেই মনে করে রাখে না, যার জন্য আমরা শুধু যখন কার্বোহাইড্রেট বা স্টার্চ খাই শুধু স্টার্চে খাই। এটার সাথে প্রোটিন মিশানো এবং ভেজিটেবল মিশানো খুবই ইম্পর্টেন্ট স্লো অ্যাবজর্পশনের জন্য। ওকে, তা এরপরে ড্রাগ থেরাপি যেটা আপনি বলতে চাইছিলেন, ড্রাগ থেরাপি যেটা আমরা যাই, যদি এগুলোতে না হয় বা হাই রিস্ক হয়, এরপরে দেখা গেল আপনি কোলেস্ট্রলে আপনার এলডিএল আপনার পরিমাণ মতো না, তখন আপনি অথবা এইচডিএল ল, তো এইচডিএল ল এর জন্য এখানে খুব ইম্পর্টেন্ট যেটা উনি মেনশন করছেন, যেটা মনে রাখতে হবে, এইচডিএলকে বাড়াতে হলে একমাত্র এক্সারসাইজ, কিছু কিছু খাবার, অ্যালমন্ড বা আখরুট যেগুলো আমরা বলি, এগুলো খাওয়ার, আর আপনি পিনাট বাটারও কিছুটা কাজ হয় যদিও এখানে বলে আর কি, আর আপনি রেড ওয়াইন যেটা আমরা খাই না, কিন্তু বেসিক্যালি এই খাবারগুলো এবং এক্সারসাইজ এবং যদি আপনি করেন তাইলে আপনি হয়তো এইচডিএল কিছুটা বাড়াতে পারবেন। আর এলডিএল এর জন্য আপনি ওষুধ খেতে হবে, স্টেটিন বা এই যেটা ড্রাগ নায়াসিন যেটা ভাইটামিন B3, ওইটা তো করে, ওইটাতে আবার এইচডিএলও বাড়ায়, ট্রাইগ্লিসারাইডও কমায়। ট্রাইগ্লিসারাইডের জন্য নতুন যেগুলো ড্রাগ আছে ফেনোফাইব্রেট, এবং এখানে একটা নোবেল ড্রাগ আছে আমি মেনশন করতে চাই, পিটাভেস্টেটিন। পিটাভেস্টেটিনটা নিউ ইনোভেশন ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে বলে লিভেলো ব্র্যান্ড নেম। এটা আপনার দেখা যায় যে কমপ্লিকেশন ও সাইড ইফেক্ট অফ দি স্টেটিন কম, এবং এটা দেখা যায় ট্রাইগ্লিসারাইডও কমায়, এইচডিএলও বাড়ায়, এলডিএলও কমায়। এখানে ডক্টর হোসেন আপনাকে একটা প্রশ্ন করি যে এই ড্রাগ ট্রিটমেন্টের যে কমপ্লিকেশন প্রাইমারিলি কোন কয়েকটা জিনিস আমাদের যে দেখতে হয় সেগুলি সম্পর্কে একটু বলুন। মেইনলি দুটো সাইড ইফেক্ট আমরা সবসময় এনকাউন্টার করি আমাদের প্র্যাকটিসে। একটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, লিভার এনজাইমটা বেড়ে যেতে পারে। নাম্বার 2 মায়োসাইটিক মাসল পেইন হতে পারে। এই দুটো সবচেয়ে বেশি কমপ্লিকেশন হয়, যার জন্য আমরা যখনই
ডক্টর চৌধুরী একটু আগে মেনশন করলো, স্ট্যাটিন শুরু করার আগেই লিভার ফাংশন টেস্টটা বেসলাইন লেভেল আমরা চেক করে ফেলি, যদি ভালো থাকে স্ট্যাটিন শুরু করে দেওয়া হয়। এবং পরে এভরি 3 মান্থ ডিপেন্ডিং অন, প্রথমে এভরি 3 মান্থ দেখতে হবে, পরে যখন লেভেলটা অফ হয়ে যায় এভরি 6 মান্থও চেক করতে পারেন। তারপরে মায়োসাইটিস যেটা, ওটা ইউজুয়ালি দের ইজ এ এনজাইম কল সিপিকে, ক্রিয়াটিনিন ফসফোকাইনেজ লেভেল বেড়ে যেতে পারে। ওটা সাধারণত আমরা রুটিনলি টেস্ট করি না আনটিল পেশেন্ট হ্যাজ সিমটমস অফ মাসল পেইন। এবং লেটলি দেখা গেছে মাসল পেইনটা স্ট্যাটিনের জন্য যেটা হয়, একটা কোকিউ এনজাইম, এটা অনেক সময় হেল্প করে, আমরা ইউজ করে দেখাচ্ছি, ইট রিয়েলি হেল্পস। বাট যদি সিপিকে লেভেল একবার বেড়ে যায়, মায়োসাইটিস হয়, উই ট্রাই টু স্টপ স্ট্যাটিন, এবং আমরা চেষ্টা করি, একটা স্ট্যাটিন হয়তো মাসল পেইন করতে পারে, আর একটা বিভিন্ন ধরনের মেটাবলিজমটা একটু ডিফারেন্ট, হয়তো নাও করতে পারে। তা আমরা চেষ্টা করি যে ডিফারেন্ট কাইন্ডস, অথবা ডক্টর চৌধুরী মেনশন করলো পিটাবেস্টেটিন, হুটা এটা নিউ ইনোভেশন, ইট মাইট হেল্প আ লিটল বিট, সো উইল হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন, এবং সেটা হলো যে এই যে কোলেস্ট্রলের কারণে প্লেগ হয়ে যাচ্ছে, আর্টেরিয়াল সিস্টেমে প্লেগ ডিজিজ যেগুলো হচ্ছে আর কি, তো এইটার মানে তো কারণ তো কোলেস্টেরল আমরা বললাম, তো এখন এর থেকে কি কোনো বের হয়ে আসা কোনো মানে সম্ভাবনা আছে যে কোলেস্ট্রল কমিয়ে দিলে পরে সেই প্লেগটা রিভার্স হয়ে যাচ্ছে, এবং মানে হার্টের যে সার্কুলেশন প্রবলেম সেটা আবার চেঞ্জ হয়ে ব্যাক টু নর্মালে চলে আসছে, এই ধরনের এই সম্পর্কে কোনো নতুন কোনো তথ্য আছে কিনা আপনি আমাদেরকে কি বলবেন? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং আর কি এই প্রশ্নটা। তো রিসেন্টলি যেটা সিরিয়াল ইন্ট্রাভাস্কুলার ক্যারোটিড আল্ট্রাসাউন্ড এবং ইন্ট্রাকরোনারি আল্ট্রাসাউন্ড সিরিয়ালি করা হয়েছে, এবং দেখা গেছে যে আসলে যদি আপনি এলডিএল অনেক কমিয়ে রাখতে পারেন 70 নিচে, এবং এইচডিএলটা যদি আপনি 50 উপরে রাখতে পারেন, এবং ট্রাইগ্লিসারাইড যদি 150 নিচে রাখতে পারেন, ইউ ক্যান রিগ্রেস দি প্ল্যাক, এবং ইট ইজ বিন প্রুভেন যে প্ল্যাক রিগ্রেস করা সম্ভব, এবং এটা আবার নর্মাল সার্কুলেশন সম্ভব। আপনি হয়তো কোনো দিনই আর বাইপাসের চিন্তা করতে হবে না ইফ ইউ কিপ দোজ। আমরা অনেক সময় মনে করি যে আমার আর্টারিতে প্ল্যাক হয়েছে, আমি বাইপাস করাইলাম অথবা স্ট্যান্ড বসাইলাম, আই এম ফাইন। দ্যাটস নট ট্রু, ইউ আর জাস্ট পুটিং এ ব্যান্ডেড। আপনি যদি এগুলো না কমান, তাইলে আপনার প্ল্যাক আরও অন্য জায়গাতে হবে বা এই জায়গাতেই আবার হবে। যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জানা যে রিগ্রেশন ইজ পসিবল, এবং ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি অ্যাক্টিভ অন দ্যাট, প্রোঅ্যাক্টিভ হতে হবে আপনাকে। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে, তো আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা যে কটা বিষয় জানলাম সেটা হলো যে আমাদের খাবার সচেতনতা বাড়াতে হবে, কোন ধরনের খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে সেটা জানতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আমাদের এই কোলেস্টেরলের যে চেক আপ সেটা করতে হবে, এবং সেই যে কোলেস্টেরল নাম্বার যেগুলো আছে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখবেন, সেই নাম্বারগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই আলোচনা অনুষ্ঠানে এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেওয়ার জন্য, আমাদের দর্শকদের জন্য। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? এই আলোচনা থেকে আমরা জানলাম কোলেস্টেরল অনেক ধরনের হতে পারে, ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল। এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে ভালো কোলেস্টেরলটাকে বাড়ানো এবং খারাপ কোলেস্টেরলটাকে কমানো। আপনাদের প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইট www.globalhealthmedia.us সেখানে রাখুন। আপনারা আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস healthtalkusa@gmail.com। আগামী সপ্তাহে এই দিনে একই সময়ে আবারও আপনাদের কাছে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।